সাম্য ন্যায়ের গান গাইতে হবে, আগামীর দিন শুধু সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা। জুলাই স্মৃতিচারণ করছে, এখানে জুলাই স্মৃতিচারণ দেখে আমাদের সবার গা শিউরে উঠছে। এটা একদম ভালো লাগছে আমাদের ফার্স্টে। অ্যান্ড দেন এখানে আস্তে আস্তে আমাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছিল, যেটা আমাদের সকল নবীন শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজন ছিল। খুবই সুন্দর হয়েছে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য। মুক্তির মোহনা এসো এই আঙিনা। সৎ মানুষ কিন্তু অদক্ষ মানুষ, তা দিয়ে সোসাইটি চলে না। অদক্ষ মানুষ, তার ভিতরে সততা থাকলেও সেটা সেল করার মতো কোনো ওয়ে থাকে না। একজন রিক্সাওয়ালা অনেক সৎ, তাতে লাভটা কি? দুর্নীতি সে বন্ধ করতে পারবে না। একজন দিনমজুর অনেক সৎ, সুযোগের অপেক্ষায়, সুযোগ পাইলে আবার এরা আবার অসৎ হয়ে দাঁড়ায়। তো সুযোগে অনেকে সৎ থাকে, সুযোগ পাওয়ার পরে কে সৎ আছে এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে লক্ষ লক্ষ ছাত্রকে বিদায় দিচ্ছে, যারা প্রফেশনাল জায়গায় তাদের কাজগুলো করছে। এবং আওয়ামী লীগের সময় আমাদের ভাইদেরকে বাছাই করার একটা ওয়ে ছিল, তাদের ঘুষ খায় না কে, সুদ খায় না কে, নামাজ পড়ে কে, সালাম দেয় কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কে, টাকনুর উপরে প্যান্ট পরে কে, তাহলে সে শিবির। এটা যদি বাইরের কেউ করে, এটা এমনভাবে তারা ট্রমাটাইজ হয়েছে যে এই সিম্বল মানেই হচ্ছে শিবির। যত ভালো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির এভাবে করে আইডেন্টিফাই করে করে প্রতিটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে আমাদের কাজ করতে দেওয়া হয় নাই, শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন একটা পথ পরিক্রমায় আমরা এই পর্যন্ত এসেছি। আমরা চাই এই সমাজের যত সমস্যা আছে সব সমস্যাগুলো ইসলামের মাধ্যমে সলিউশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, যিনি মানুষের জন্য একটা ঐশী গ্রন্থ পাঠিয়েছে এই পৃথিবীতে। এই ঐশী গ্রন্থটা কোনো মানুষের রচনা না। আপনি যে আইন রচনা করবেন এটা আপনার সুবিধার জন্য। ইন্টিরিমের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করেছিল, এগুলো যদি আইন হয়ে যায় আর এই আইন কেউ ভায়োলেট করে তাহলে সর্বোচ্চ আপনার ফাঁসি, মৃত্যুদণ্ড হতে পারে। এই ইন্টিরিমের প্রায় 13-14টা অধ্যাদেশ যেগুলো বর্তমান সরকার আবার ল্যাপস করে দিছে। এই সরকারের মনে হয়েছে যে এটা ভালো না, এই জন্য সে ল্যাপস করছে। আবার আওয়ামী লীগের সময় আইসিটি অ্যাক্ট ছিল, যে অ্যাক্টে অসংখ্য মানুষকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, যাবজ্জীবন রায় দেয়া হয়েছে, মানুষের জীবনকে শেষ করে ফেলছে। যে আইন, এটা মানুষের তৈরি করা আইন, আওয়ামী লীগের সুবিধার জন্য করেছে, ইন্টিরিম এসে সেটাকে আবার বাতিল করছে। পৃথিবীতে এত আইন মানুষ যা তৈরি করে এটাকে তারা বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। আর এই ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের উৎপত্তি হয়েছে পশ্চিমে। আগে পশ্চিমের নাম তো পশ্চিম ছিল না, এগুলো খ্রিস্টিয়ান রাষ্ট্র ছিল। এই খ্রিস্টিয়ানিজম যখন গির্জার সাথে গবেষণার একটা কনফ্লিক্ট লাগলো, ওই ধর্মগুলো আপডেট না, ওই ধর্মের মধ্যে মিথ্যা কথা আছে, ওই ধর্মের মধ্যে নানা ধরনের বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছে, ইন্টেনশনালি সংযুক্ত করা হয়েছে। এবং গির্জা তার মতো করে চলতে গিয়ে সোসাইটির গবেষণার সাথে যখন কনফ্লিক্ট বেজে গেল, তখন ভায়োলেন্ট বাড়লো, অনেক বেশি বেড়ে গেল। তখন তারা আন্ডারস্ট্যান্ডিং করলো যে পশ্চিমায় আমরা যে জ্ঞান গবেষণা করি সেটা দিয়ে রাষ্ট্র চলবে, আর রাষ্ট্র গির্জার কাছে শপথ নিবে, আর গির্জা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক থাকবে। এভাবে তারা একটা কনফ্লিক্ট রিডিউস করলো। আর তাদের যে সভ্যতা, এটার একটা নাম দিতে হবে, তাই তারা ওয়েস্টার্ন সভ্যতা এটা নাম দিল। আগে ওয়েস্টার্ন সভ্যতা ছিল হচ্ছে খ্রিস্টিয়ান একটা আইডিওলজি, খ্রিস্টিয়ান একটা সোসাইটি ছিল সেই সময়ে। এরপরে সোসাইটি কিভাবে চালাইতে হবে, আইন তো লাগবে। আইন তৈরির জন্য তারা গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে 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 একটা আইন তারা দাঁড় করালো, এইটাকে তারা বললো থিসিস। এই থিসিসটা যখন বাস্তব জীবনে অ্যাপ্লাই করা শুরু করলো, সেটাকে আবার তারা বলছে কিছু জিনিস হয়ে যায় ভুল, যে না এটা বাস্তব জীবনের সাথে সাংঘর্ষিক। শুনতে ভালো লাগে, আইন কানুন ভালো, কিন্তু বাস্তব জীবনে চলে না। এইটাকে নিয়ে আবার থিসিস করে, সেটাকে তারা বলে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের মধ্য দিয়ে আগের থিসিসের কিছু অংশ বাদ দেয়, কিছু অংশ রেখে দেয়, যেটা বাদ দেয় আজীবনের জন্য বাদ দিয়ে দেয়। তাহলে থিসিস, অ্যান্টিথিসিস। এবার অ্যান্টিথিসিস কিছুদিন যাওয়ার পরে দেখে এটাও ব্যাকডেটেড, এই আইন দিয়ে সমাজ এখন আর চালানো যাবে না, তাহলে আবার আরো কিছু গবেষণা করো, নতুন কিছু আবার আনে, আর অ্যান্টিথিসিস থেকে আবার কিছু বাদ যায়, ওইটাকে আবার বলে সিনথিসিস। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস,
এইভাবে করে করে মানুষ তার জ্ঞান গবেষণা বুদ্ধি শুদ্ধি দিয়ে যখন যেটা ভালো, আজকে এটা ভালো তো কালকে ওইটা খারাপ, কালকে ওইটা ভালো তো পরের দিন ওইটা খারাপ, এই খারাপ ভালোর দোলাচলের মধ্য দিয়ে তাদের আইন প্রণয়ন করা হয়, যা মানুষের জন্য কোনো সময় জুলুম, কখনো শাসকদের তুষ্টির জন্য, ভালোর জন্য তারা শুধুমাত্র এই আইনগুলো প্রণয়ন করেছে। এই জিনিসটাকে বলে ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালিজম, দান্দিক বস্তুবাদিতা। সমাজ ব্যবস্থায় এই দান্দিক বস্তুবাদিতা ওয়েস্টার্ন সোসাইটি উপহার দিয়ে সমাজের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন তারা তৈরি করে রাখছে। মানুষের জন্য যে আইন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, মানুষের কোনটা ভালো এইটাও আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুতরাং তার আইনই হচ্ছে সবচেয়ে পিউরিফাইড, সবচেয়ে আপগ্রেডেড এবং সবচেয়ে মানবতার জন্য উপযোগী একটা আইন, যে আইনটা দিয়ে আমরা বলি এই সোসাইটির সব সমস্যার সমাধান করা যায়। ইসলামিক ল কখনো ব্যাকডেটেড হয় না, এটা গবেষণার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এই আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, এগুলো সব সলিউশন আমরা ইসলামের মাধ্যমে করে দিতে চাই। এবং ইসলামকে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, যেটাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। আপনার জীবনের ঘুম থেকে বিবাহ, পরিবার, চলাফেরা, আত্মীয়তার বন্ধন, লেখাপড়া, সামাজিকীকরণ, সব কিছুর বিস্তারিত বর্ণনায় ধর্মগ্রন্থের মধ্যে আছে। ইভেন রাষ্ট্র পরিচালনা, অর্থ পরিচালনা, সব বিষয়গুলো ইসলামের মধ্যে আছে। ইসলামের ধার করতে যেতে হয় না পশ্চিমাদের কাছে, পূর্বের কাছে ধার করতে হয় না, কারো কাছ থেকে কোনো ল ধার করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। এটাকে আমাদের জানতে হবে, ইসলামিক শরিয়া যেটা, ইসলামিক ল যেটা, ইসলামিক রাষ্ট্র কাঠামো যেটা, এবং সেইটার ব্যাপারে ইসলামী ছাত্র শিবির প্রাথমিক পর্যায়ে দাওয়াতি কাজ করছে, স্টুডেন্টদেরকে লেসন দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, এবং এই রগুলো রিফরমেশনের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে তুলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নোয়াখালী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। তিনি সেখানে অসাধারণ কিছু বক্তব্য দিয়েছে, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা দেখলেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। ইসলামী রাষ্ট্র নিয়ে আপনাদের পরিকল্পনা কি? রাষ্ট্র পরিকল্পনা একটা রাষ্ট্রের রাজনৈতিক দল অথবা সরকার করে থাকে। আমরা আমাদের কার্যক্রমগুলো একটা নির্ধারিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আমরা বলছি আমাদের কার্যক্রমের এরিয়াটা হচ্ছে তরুণ ছাত্র সমাজকে নিয়ে, তাদের মাঝে ইসলামের আহ্বান পৌঁছানো এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। এরপরে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ আর রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণের সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাবো। আর এজন্য আমাদেরকে জাহেলিয়াতের মূলে কুঠারাঘাত করতে হবে, অর্থনৈতিক বন্দোবস্তকে রিফরমেশন করতে হবে, সাংস্কৃতিক আগ্রাসনকে অ্যাবলিশ করে এখানে একটা সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে হবে। আর এইটা করার জন্য আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটা মিশন ভিশন নির্ধারণ করেছি। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী, অর্থাৎ আল কোরআন, এবং রাসূল প্রদর্শিত বিধান হচ্ছে রাসূলের সুন্নাহ, এই দুইটা নিয়ে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে দিব। এটাকে আমরা বলছি পুনর্বিন্যাস করা, রিস্ট্রাকচারিং করা। আমাদের জীবন যেই ফ্লোতে চলে, আমাদের আত্মা আছে, নফস, যেই নফসগুলো নফসে আম্মারা, নফসে সাইয়্যা, নফসে মুতমাইন্না। কিছু নফস আছে খারাপ কাজ করতে ভালো লাগে, উৎসাহিত করে, আনন্দ বোধ করে, যেমন মাদকাসক্ত হতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। এই জিনিসগুলো সাময়িক সময়ের জন্য, ড্যান্স করতে ভালো লাগে, নাচ গানের আসর করতে ভালো লাগে, সাময়িক সময়ের জন্য এগুলো ভালো লাগে। একটা সময় গিয়ে এর ইউটিলিটি মানুষ হারিয়ে ফেলে। মৃত্যুর মুখোমুখি যখন দাঁড়িয়ে যায় তখন তার ভিতরে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন পরিবর্তন হয়ে যায়। তো আমরা চাই এই যে খারাপ নফসটা তাকে অন্যায়ের দিকে ডাকে, আর একটা নফস আছে তার অন্তরের ভিতরে ভালো কাজ করলে প্রশান্তি লাগে তার। এই প্রশান্ত চিত্তের কার্যক্রমগুলো মানুষের মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে, পাশবিক শক্তির উপরে নৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত অগ্রাধিকার না পাবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না।
একটা ছাগল জন্মগ্রহণ করার পরে তার মার কাছ থেকে সে অল্প সময়ের মধ্যে শিখে নেয় তার কি করতে হবে। একটা ছাগলের বাচ্চাকে দেখবেন না হাঁসের মতো পানির ভিতরে সারাক্ষণ সাঁতার কাটে। একটা মাছের পোনাকে দেখবেন না বাঘের বাচ্চার মতো সারাক্ষণ হুঙ্কার দিয়ে বেড়ায়। একটা বাদরের বাচ্চাকে দেখবেন না সে হচ্ছে মাছের মতো পানির মধ্যে দৌড়াদৌড়ি করছে। প্রত্যেকেরই যে নেচার ফিচার আছে সে জন্মের পরেই অল্প সময়ের মধ্যে এটা শিখে নেয়। এজন্য তার স্কুল লাগে না, কলেজ লাগে না, ইউনিভার্সিটি লাগে না, প্যাট্রোনাইজেশন লাগে না। ভাষা শেখার জন্য 2 বছর ধরে অ আ সরে আ এগুলো শিখানোর কোনো প্রয়োজন হয় না। বাই নেচার সে অনেক কিছু শিখে যায়। মানুষের ক্ষেত্রে হাঁটা চলা করতেও 2 বছর সময় লাগে। এই বেচারার জন্য হসপিটাল লাগে। সেও যদি অসুস্থ হয়ে পড়ে সামান্য একটা অস্পৃশ্য জিনিস যেটা দেখা যায় না, ক্যান্সারের জীবাণু, হামের জীবাণু তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এত দুর্বল, খুলিকাল ইনসানা দয়ীফা, একেবারে দুর্বল করে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই মানুষের নেচার তৈরি করতে গেলে ইউনিভার্সিটি লাগে, কলেজ লাগে, ট্রেনিং লাগে, শিক্ষা লাগে, পরিবার লাগে, সামাজিকীকরণ লাগে, কালচার লাগে। সব কিছু মিলে একটা মানুষকে গ্রো আপ করতে হয়। এরপরেও মানুষ মানুষ হয়ে উঠতে পারে না। একজন মানুষ যার বাবা নাই, মা নাই, রাস্তায় বড় হচ্ছে, হিতাহিত জ্ঞান নাই, সেই মানুষের সেন্স আর আপনার বাবা আছে, মা আছে, তারা উচ্চ শিক্ষিত, ইউনিভার্সিটি পড়ুয়া, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, আপনাকে যেভাবে গ্রো আপ করবে ওই দুইয়ের মধ্যে সমান হয় না। কিন্তু আপনার চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, সবকিছু আপনার মতো, অবয়ব আপনার মতো, কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্নটা টোটালি আপনার চাইতে ভিন্ন। সে এত হিংস্র হয়, একজন মানুষকে সে হত্যা করে ফেলছে, সে এত হিংস্র হয়, দানবের চাইতে কোনো অংশে সে কম না। কিন্তু আপনার ভিতরে ওই কাজগুলো করতে গেলে প্রচন্ড ট্রমাটাইজ হয়ে যান, প্রচন্ড ভয় লাগে। এটা হচ্ছে একটা শিক্ষার মধ্য দিয়ে এক একজন মানুষ এক এক প্যাটার্নে গ্রো আপ করে। আর এটাকে রিস্ট্রাকচারিং করা দরকার হয়। যখন এটা মানুষ সঠিক শিক্ষা পায় না, তখন একজন মানুষ মোর ডেঞ্জারাস দ্যান আ লায়ন, একটা হিংস্র প্রাণীর চাইতেও ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে পারে। কিভাবে একটা মানুষ একটা মানুষকে হত্যা করতে পারে, একটা মানুষের সম্পদ লুটপাট করতে পারে, কিভাবে বাবা মা মারা যাওয়ার পরে তার সন্তান বাবা মায়ের লাশ দাফন কাফন না করে সম্পদের ভাগ বাটোয়ারা করার জন্য মারামারি করতে পারে 2 ভাই। বাংলাদেশে তো তাই হচ্ছে সিনারিও। এলাকার মানুষেরা 5 টাকা 10 টাকা করে উঠিয়ে ওই লাশের দাফন কাফন করে, কিন্তু ওই সন্তান তার বাবা আর মায়ের লাশ দাফন কাফন করতে চায় না, কারণ তার সম্পত্তির ভাগ বাটোয়ারার নিষ্পত্তি হয় নাই। তাই এগুলোও তো মানুষ। যে মানুষ মাদকের টাকা না পেয়ে ঐশীর মতো মেয়ে, উচ্চশিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েও হচ্ছে তার পুলিশ দম্পতি বাবা মাকে ছুরি চালিয়ে জবাই করে হত্যা করতে পারে। মাদকের টাকা না পেয়ে মায়ের গায়ে অস্ত্র নিয়ে আঘাত করতে যায়, মা হাত পা ধরে ছেলেকে বলে যে আমার মারিস না, যা আছে টাকা সব দিচ্ছি তোকে। এত হিংস্র একটা মানুষ হয়। আবার আপনি এগুলো কল্পনাও করতে পারেন না। আপনার মানবিকতা আবার ভিন্ন রকম। একই মানুষ কিন্তু প্যাটার্ন চিন্তা ভিন্ন হয়। এটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি হয় ঐশী স্বর্গীয় যে শিক্ষা, ঐশী শিক্ষা, এটার মধ্য দিয়ে। যে মানুষ এই শিক্ষাটা পায় না, সে হিংস্র প্রাণীর চাইতেও ডেঞ্জারাস হয়ে যায়, যেটাকে আমরা মোরাল এডুকেশন বলছি। এবং এই এডুকেশনের মূল কাজটা কি? এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আপনার হারমোনিয়াস ডেভেলপমেন্ট হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে আমি এডুকেশন গ্রহণ করছি, হাউ ক্যান আই মেক আ প্রপার্টি, হাউ ক্যান আই লিড আ লাক্সারিয়াস লাইফ, দ্যাট ইজ দ্য পারপাস অফ গেইনিং এডুকেশন। কিন্তু এডুকেশনের উদ্দেশ্য এটা ছিল না। একজন মনীষী বলেছে, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, চতুর্থ আর হিসেবে রিলিজিয়ানকে তুমি রাখো, পঞ্চম আর হিসেবে তুমি যাকে পাবে সে হচ্ছে একটা রাস্কাল। আমাদের সোসাইটিতে জনসংখ্যা বাড়ছে 20 কোটি, এক সময় ছিল 7 কোটি। স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে 56 বছর পরে এসে সেটা 20 কোটিতে রূপ নিয়েছে। কিন্তু মানুষের সংখ্যা গ্রাজুয়ালি কমে যাচ্ছে, মানুষ বাড়তেছে না, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি। মানুষ কিভাবে হারিয়ে যাচ্ছে? শিক্ষার হার বাড়ার সাথে সাথে ধর্ষণের রেট কমার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সুশাসন নিশ্চিত হওয়ার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সাথে দুর্নীতি কমার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সাথে লুটপাট লুটতরাজ কমার কথা ছিল, শিক্ষার হার বাড়ার সাথে সাথে নারী নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই শিক্ষার হার বাড়ে, হত্যাকাণ্ডের পরিমাণ বাড়ছে, লুটপাটের পরিমাণ বাড়ছে, ছিনতাইয়ের পরিমাণ বাড়ছে, ধর্ষণের পরিমাণ বাড়ছে। ইটস পজিটিভ অ্যালাইনমেন্ট উইথ এডুকেশন অ্যাট দ্য ডিমোরাল অ্যাক্টিভিটিস। হোয়াই? এটার মূল কারণটা হচ্ছে
এডুকেশনের মধ্যে যে পারপাসটা থাকার কথা ছিল, সেই ইথিক্যাল জায়গা, হারমোনিয়াস ডেভেলপমেন্টের ওই মাইন্ড অ্যান্ড সোল, আত্মাকে পরিশুদ্ধ করার কাজটা শিক্ষা করতে পারছে না। শিক্ষা করছে বস্তুবাদী মানসিক একটা সোসাইটি স্ট্রাকচার তৈরি করে রাখছে। এখন বলবেন তাইলে এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলো, ল্যাটিন আমেরিকার দেশগুলো, নর্থ আমেরিকার দেশগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে। আমাদের এশিয়া মহাদেশের সাউথ এশিয়ার দেশগুলো উন্নত হচ্ছে, নর্থ এশিয়ার দেশগুলো উন্নত হচ্ছে। তাহলে এদের এডুকেশন কি ঠিক না? ওই এডুকেশন হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, মানুষকে বস্তুবাদী তৈরি করে। আপনি যান সুইডেনের, যান আমেরিকাতে, 46% সন্তান পাবেন যে সন্তান জানে না তাদের বাবা কে, হু ইজ দেয়ার ফাদার। সুইডেনে যান, সেখানে 72% বলবে আই ডোন্ট নো হু ইজ মাই ফাদার, আমি জানি না আমার বাবা কে। সিঙ্গেল মাদার কনসেপ্ট, মা যে সতীত্বহারা, বিয়ের পূর্বেই তার এই সন্তান হয়েছে, এগুলো তাদের আত্মস্বীকৃত, যার ফলে ওই মায়ের প্রতি তার কোনো লায়াবিলিটিস নাই। মৃত্যুর সময় নিঃসঙ্গ জীবনযাপন করে, পারিবারিকীকরণ, সামাজিকীকরণ নাই, পারিবারিক একটা বন্ডিং সেগুলো গ্রো আপ করে ওঠে নাই সেখানে। পরিণতিতে কি হচ্ছে? জাপানে, জার্মানিতে সুইসাইড স্কোয়ার তৈরি হচ্ছে। সব উদ্যোগে মৃত্যুবরণ করাকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে, যে জীবনযাপন আর ভালো লাগে না, এখন মৃত্যুবরণ করি। চায়না 14 উন্নয়ন হয়েছে, কিন্তু ডে বাই ডে সুইসাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কেন? সবচেয়ে বেশি সুইসাইডের রেট হচ্ছে ওই পশ্চিমে, সবচেয়ে বেশি সুইসাইডাল রেট হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। কেন মানুষ মারা যেতে চায়? এত সুন্দর ভুবনে কেন থাকতে চায় না, যেখানে চোখ ধাঁধানো জৌলসতা, বিশাল বিশাল অট্টালিকা, রম্য প্রাসাদ, এর মধ্যেও মানুষ থাকতে চায় না। আর আমার বাংলাদেশে একজন মরতেও চায় না, এত যন্ত্রণা তাও মরতে চায় না। কারণটা কি? সামাজিক বন্ডিংস, আত্মিক বন্ধন, এগুলো অনেক প্রগাঢ়। এই দেশে এখন ইথিক্যাল এডুকেশন আছে, সমাজ থেকে, পরিবার থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করে। এই জায়গায় আমাকে মানবিক হয়ে শিক্ষা যেহেতু গড়ে উঠতে দিচ্ছে না, এই শিক্ষার অ্যালাইনমেন্টের সাথে মানবিকতাকে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একটা রেসপন্সিবিলিটি। সেটা পুনর্গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো ছাত্র শিবিরের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।